16 অক্টোবর 2013 ঢাকার চামেলিবাগ এলাকার একটি বাসায় পুলিশ তল্লাশি করে। তাদের কাছে অভিযোগ ছিল যে সেই বাসার মাহফুজুর রহমান এবং তার পরিবারের কারোর খোঁজ পাওয়া যাচ্ছিল না গত কয়েকদিন ধরে। এরপর পুলিশ সেই বাসার তালা ভাঙে এবং বাসার ভিতরে ঢুকে বাসাটা তল্লাশি শুরু করে এবং তল্লাশি করার এক পর্যায়ে তারা একটা রুম থেকে খুবই বাজে গন্ধ পাচ্ছিল। আর সেই বাজে গন্ধটার সাথে তারা খুবই পরিচিত। সেটা ছিল মানুষের পচা গন্ধ। এবং সেই রুমের অ্যাটাচ বাথরুমের মধ্যে পড়েছিল মাহফুজুর রহমান এবং তার স্ত্রীর মৃতদেহ। এরপর পুলিশ আরও ভালোভাবে সেই বাসায় তল্লাশি করে এবং তল্লাশির এক পর্যায়ে তারা বুঝতে পারে যে সেই বাসার থেকে কিছু গহনা এবং ক্যাশ টাকা উধাও হয়ে যায় তার বড় মেয়ে ঐশী রহমান। পুলিশ তৎক্ষণাৎ বুঝে উঠতে পারে না তাদের সাথে কি হয়েছিল, আর আদৌ কি ঐশী রহমান ঠিকঠাক আছে এটা একমাত্র বলতে পারবে সেই বাসার বড় মেয়ে ঐশী রহমান। কিন্তু এখন প্রশ্ন হলো ঐশী রহমান কোথায়? সো এই ঐশী রহমানকে পেলে হয়তো পুলিশ জানতে পারবে যে কি হয়েছিল মাহফুজুর রহমানের সাথে এবং তার স্ত্রীর সাথে। সো এটাই জানবো আজকের কেস জুড়ে। আর আজকের কেস হচ্ছে ঐশী রহমান মার্ডার কেস। আসসালামু আলাইকুম, আমি আগুন চৌধুরী। বাংলাদেশ কেস ডকুমেন্টারি নিয়ে আমি ভিডিও বানাচ্ছি কিছুদিন ধরে। হয়তো আমার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো না, বাট আই উইল ট্রাই টু মাই বেস্ট। আমি প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করছি, যে হয়তো আস্তে আস্তে কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, কথা বলার স্টাইল একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ততদিন পর্যন্ত আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আসলে কেমন হয়, আর আমার ভিডিওতে কি ভুল হয় সেগুলো একটু তুলে ধরবেন। আমি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করব। সো বাড়তি কথা না বলে চলেন মূল গল্পে যাওয়া যাক। ঐশী রহমানের জন্ম 17 আগস্ট 1994 সালে এবং তার জন্মস্থান খুলনা। তাদের পরিবারের মোট জনসংখ্যা ছিল 4 জন। ঐশী রহমানের বাবা মাহফুজুর রহমান বাংলাদেশের পুলিশের বিশেষ শাখার একজন ইন্সপেক্টর ছিলেন এবং ঐশী রহমানের মা স্বপ্না রহমান একটা প্রাইভেট অর্গানাইজার কোম্পানিতে জব করত। এবং তাদের বড় মেয়ে ঐশী রহমান এবং তাদের ছোট ছেলে ওহি রহমান। তারা ঢাকার চামেলিবাগ এলাকার একটা বাসার মধ্যে বসবাস করতেন কয়েক বছর ধরে। তো সেখানে কয়েক বছর বসবাস করার পর তারা একটা কাজের মেয়ে আনে, বা তারা দুজনে তো কাজের মধ্যে ব্যস্ত থাকতো। তো তাদের সন্তানকে বা ঘরের কাজ কাম করার জন্য একটা মেয়েকে নিয়ে আসে। তার নাম হচ্ছে খাদিজা আক্তার সুমি। তার বয়স আনুমানিক 11 বছর ছিল তখন, আর কি, মানে যখন এই ঘটনা ঘটছিল তখন। তো বাহির থেকে তাদের পরিবারটা দেখতে একদম সাধারণ ছিল, মানে সুখী পরিবার। বাবা চাকরি করে পুলিশে এবং মা চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে। তাদের মাত্র 2টা সন্তান। তো তাদের ফ্যামিলিটা বাহির থেকে দেখতে সুন্দরী ছিল, কিন্তু ভিতরটা ছিল একদম ভিন্ন রকম। 2002 সালে ঐশী রহমানকে বনশ্রী কার্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করানো হয়। তবে ঐশী রহমান ছোটোবেলার থেকে পড়াশোনায় তেমন একটা ইন্টারেস্টেড ছিল না, বা পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না, যেটাকে অ্যাভারেজ বলা যায় আর কি। মানে খুব বেশি ভালো তাও না, আবার যে একদমই যে বাজে স্টুডেন্ট সেটাও না, মানে অ্যাভারেজ। ঐশী রহমানের বাবা মা দুজনে চাকরিজীবী হওয়ার ফলে তারা তাদের সন্তানকে তেমন একটা সময় দিতে পারতো না, এবং সেটার কারণে তারা 2 ভাই বোন ছোটোবেলার থেকে একা একাই, বা যা করার লাগে মানে একা একাই বড় হয়েছে আর কি। আর ঐশী রহমানের বাবা পুলিশ অফিসার হয় নানান নিয়ম নীতি বাসার মধ্যে চালু করে দিত আর কি, যে সময় মতো এটা করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, মানে সব কিছু নিয়ম মোতাবেক আর কি চলবে, এইরকম নিয়ম শৃঙ্খলা রাখতো তাদের বাসার মধ্যে। আর এটা ঐশী রহমানের কাছে খুবই খারাপ লাগতো। তাকে বুঝে না, তাকে ভালোবাসে না। এই একাকিত্বর ফলে সে 2009 সালে 2বার করার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত তার বাবা মা তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। 2011 সালে ঐশী রহমান যখন ক্লাস 8-এ পড়তো, তখন তার স্কুলের বাইরে সে নতুন কয়েকটা ফ্রেন্ড বানায়। আর নতুন ফ্রেন্ডের বয়স ছিল 25 থেকে 40 বছর পর্যন্ত, মানে তার বয়সী ফ্রেন্ড একটাও ছিল না। আর তার ফ্রেন্ডের পেশার মধ্যে ছিল, কেউ ছিল ডান্সার, কেউ চাকরিজীবী, এবং কিছু ফ্রেন্ড ছিল ডিলার। আপনারা ভাবতে পারেন, বাবা মার শাসন না পাওয়া 17 বছরের মেয়ের, যার কারণে ফ্রেন্ড সার্কেলের বয়স 25 থেকে 40 বছর, 45 বছর পর্যন্ত ছিল। তারা ডান্সার ছিল, এটা ঠিক আছে, কিন্তু চাকরিজীবী কেমন জানি না, কিন্তু ড্রাগ ডিলার। মানে কি বলবো,
এরপর ঐশী রহমানের আরও একটা নতুন ফ্রেন্ড হয় যার নাম মিজানুর রহমান রনি। তার বয়স আনুমানিক 24 বছর এবং তার পেশা ছিল ডান্সার। এবং খুব অল্প সময়ের মধ্যে ঐশী রহমান এবং রনির ফ্রেন্ডশিপটা খুব গভীর হয় এবং তখন ঐশী রহমান অনুভব করতে শুরু করে যে পৃথিবীতে যদি কেউ তাকে ভালোবাসে সেটা হচ্ছে রনি, কেউ যদি তার টেক কেয়ার করে সেটা হচ্ছে রনি, কেউ যদি তার মনের ফিলিংসটা বুঝতে পারে সেটা হচ্ছে একমাত্র রনি। এরপর আস্তে আস্তে দিন যেতে শুরু করে। ঐশী রহমান রনির সাথে ডান্সের পাশাপাশি মানে ডান্স প্র্যাকটিসের পাশাপাশি সে রনির সাথে মাদক সেবন করত। এরপর আস্তে আস্তে ঐশী রহমানের মাদকের প্রতি আসক্তটা বেড়ে যায়, কিন্তু যখন তার কাছে টাকা পয়সা থাকতো না বা বাসার থেকে টাকা চাইলে তেমন একটা টাকা দিত না, কারণ আমরা জানি মাদকের দামটা একটু বেশি হয়ে থাকে। তো যখন তার বাবা মা নিজ থেকে টাকা দিত না তখন ঐশী রহমান কয়েকবার তার বাবার ওয়ালেট থেকে টাকা চুরি করে এবং টাকা চুরি করতে করতে একদিন তার বাবার কাছে ধরা পড়ে এবং ধরা পড়ার ফলে সে মানে মাহফুজুর রহমান ঐশী রহমানকে অনেক বেশি মারে এবং শাসন করে। তারপর মানে তাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় আর কি। কিন্তু এত মারার পরেও ঐশী রহমানের তেমন একটা ইফেক্ট পড়ে না বা তেমন একটা কিছু যায় আসে না আসলে। এরপর 2012 সালে তার বাবার রাখা অ্যালকোহল চুরি করে সে খাওয়া শুরু করে এবং এর পাশাপাশি রেগুলারলি মাদকও সেবন করতে শুরু করে। মাদক বলতে ইয়াবা আর কি। আপনাদের বলে রাখি, ইয়াবা এমন একটা জিনিস যেটা খেলে মানুষ নিজের মধ্যে আসলে থাকে না, মানে সেটা সেবন করার কিছুক্ষণ পর থেকে সে আসলে কি করবে, মানে ওই মাদকের বা ইয়াবার রিয়াকশনটা যতক্ষণ থাকবে ততক্ষণ সে কি করবে আসলে সে বলতে পারবে না, পরবর্তীতে সে বলতে পারবে না, তার মেজাজ তার মানে এক কথায় সে নিজের কন্ট্রোলে থাকতে পারবে না। আমি এইখান থেকে আমার লাইফের একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি 2022 সালে আমার ফ্যামিলি প্রবলেম চলছিল তখন আমার, তো তখন আমি ওই সময় এমন বেশি সমস্যার মধ্যে ছিলাম যে হঠাৎ করে আমার না ঘুমের ওষুধ খাওয়া শুরু হয়ে যায়। তো এক সময় এমন অবস্থা হয় যে আমি ঘুমের ওষুধ খাওয়া শুরু করি এবং ঘুমের ওষুধ খাওয়ার ফলে আমি আসলে কি করি, ধরেন ট্যাবলেটটা খাইলাম 15 থেকে 20 মিনিট পর থেকে আমি যতক্ষণ না ওই ট্যাবলেটের রিয়াকশনটা আমার কাছ থেকে চলে যায় বা আমার ভিতর থেকে চলে যায় ততক্ষণ আমি কি করি এটা আমার জানা থাকে না বা আমি এটা বলতে পারবো না। মনে করেন এই আমি এখন খাইলাম 10টা 10 মিনিটে, 10টা 20 মিনিট বা 30 মিনিট পর্যন্ত আমি বলতে পারবো যে এই 20 মিনিট আমি কি করছি, মানে পরের দিন আমি এটা বলতে পারবো। কিন্তু তারপর থেকে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আমি আসলে কি করব এটা আমি বলতে পারবো না। সো এটার নেশাটা মানে এগুলোর নেশাটা এত বেশি ভয়ঙ্কর হয়ে থাকে তখন মানুষ আর মানুষ থাকে না, মানে এক কথায় পশু হয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ আমি সেই নেশা থেকে বেরিয়ে আসছি, আমার সেরকম এখন কোনো সমস্যা নাই। মানে আমি নিজের মধ্যে উপলব্ধি করতে পারলাম যে একটা মানুষ, আমি একটা সাধারণ ঘুমের ওষুধ খাইলে আমার কী অবস্থা হয়ে যেত। সো ঐশী রহমান সেখানে ইয়াবা মানে হুইস্কি বা কি বলে ওটাকে মদ্য পান করতো, তো তার অবস্থা আসলে কি হইতো আপনি একটু চিন্তা করেন। হ্যাঁ, তবে ওই যে 2022 সালে আমি এই ঘুমের ওষুধ খাওয়ার ফলে আমি আমার শরীরের এমন কিছু ক্ষতি করছি, যতদিন না আমি মারা যাব বা আমার লাশটা যতদিন না পচে যাবে ততদিন পর্যন্ত ওই যে ক্ষতি করা যে চিহ্নটা সেটা আমার শরীরে লেগে থাকবে আর কি। তো বেশি কথা বললাম, চলো এখন মূল গল্পে যাওয়া যাক। সো 2012 সালের দিকে যখন ঐশী রহমানকে বাসা থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেওয়া হয় তখন তো ঐশী রহমান এক ধরনের নেশার মধ্যে ডুবে গেছে। তো তাকে যদি টাকা পয়সা দেওয়া না হয় তাহলে তো সে নেশা করতে পারে না বা ইয়াবা বা হচ্ছে কোনো মাদক সেবন করতে পারে না। তখন এইটা সেবন করতে না পেরে সে আরও একবার করার চেষ্টা করে এবং সৌভাগ্যবশত তার বাবা মা আবার তাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে নিজের সন্তান আসলে যত খারাপ হোক, যত নিকৃষ্ট হোক, কোনো বাবাই তার সন্তানকে হারাইতে চায় না, কোনো মাই তার সন্তানকে চোখের সামনে মরতে দেখতে চায় না। এরপর অনেকদিন যখন ঐশী রহমান কোনো মাদক সেবন করতে পারে না তখন সে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বহুবার এবং বহুবার বাসা থেকে পালিয়েও যায়, কিন্তু তার বাবা মা তাকে বুঝিয়ে আবার বাসায় নিয়ে আসে। কিন্তু শেষের দিকে যখন ঐশী রহমানের বাবা মা জানতে পারে যে তার মেয়ে হচ্ছে এরকম বড় বড় খারাপ কাজের সাথে জড়িত, ইয়াবা সেবন করে, তখন তার কাছ থেকে সব কিছু নিয়ে তাকে বাসায় বন্দি করে রাখে। এরপর ঐশী রহমানের বাবা আবার ঐশী রহমানের স্কুল পরিবর্তন করে ফেলে, এটা ভেবে যে যদি স্কুল পরিবর্তন করা হয় তাহলে হয়তো তার অতীতের যে ফ্রেন্ডগুলো ছিল বা তার খারাপ যে ফ্রেন্ডগুলো ছিল তাদের সাথে যোগাযোগ করতে পারবে না বা তাদের সাথে চলাফেরা না করতে পারলে হয়তো সে এই খারাপ পথ থেকে আবার বেরিয়ে আসবে। কিন্তু তার ধারণা ছিল ভুল।
ঐশী রহমানের নতুন স্কুলে দেওয়ার পর রুটিন ছিল একটাই, যে স্কুল থেকে বাসা, বাসা থেকে স্কুল, এর বাইরে আরও কোনো কিছু হবে না। কিন্তু ঐশী রহমান গোপনে তার সেই পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করতো মোবাইল ফোনের মাধ্যমে। তো যোগাযোগ করতে করতে সে তার বন্ধুদের সাথে রেগুলারলি যোগাযোগ করতো এবং তাদের কাছ থেকে ইয়াবা ডিমান্ড করতো বা ইয়াবা চাইতো আর কি। সো এরকম কথা বলতে বলতে একদিন ঐশী রহমানের বাবা তাকে দেখে ফেলে কথা বলতে এবং তাকে অনেক মারধর করে এবং তার মোবাইলটাও কেড়ে নিয়ে রেখে দেয়। ইয়েস, এতদিন ঐশী রহমান তার বাবা মাকে ঘৃণা করতো বা তার বাবা মার প্রতি রেগেছিল, কিন্তু এই 31 জুলাই যখন তার বাবা তার কাছ থেকে মোবাইল ফোন বা তার বন্ধুদের সাথে যোগাযোগ করার সকল জিনিস একদম আলাদা করে রেখে দেয়, তখনই ঐশী রহমান প্ল্যান করে তার বাবা মাকে এই দুনিয়া থেকে উঠাই দেওয়ার। ওই সময় থেকে ঐশী রহমান তার বাবা মাকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে এবং সে মনে মনে ভাবতে থাকে তার বাবা মা তো তাকে ভালোবাসেই না এবং তার বাবা মা তাকে এমন একটা লাইফ দিচ্ছে যেখানে সে নিজের মতো করে বাঁচতে পারছে না। সো তখন এটা ভাবে যে পৃথিবীতে যদি তার বাবা মাই বেঁচে না থাকে তাহলে তো তার নিজের মতো করে চলাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, ঐশী রহমান যদি ছোটোবেলা থেকে বাবা মার ভালোবাসা পেত, মানে ধরেন থাকে না যে কিছু বাবা স্কুলে দিয়ে আসে, মা আবার স্কুল থেকে নিয়ে আসে, মা খাইয়ে দেয়, আবার মা ঘুম পাড়ায় দেয়, এইরকম যত্নটা যদি ঐশী রহমান ছোটোবেলা থেকে তার বাবা মার কাছ থেকে পেত তাহলে হয়তো সে এইরকম একটা ডিসিশন নিতে পারতো না। সো ছোটোবেলা থেকে যখন ঐশী রহমান একা একা বড় হয়েছে, তো তখন তার মধ্যে এই ধারণাটা আছে যে আমি তো একাই বড় হয়েছি, আমার যা ইচ্ছা আমি তাই করব, এবং এইটা ভাবার ফলে সে তার বাবা মাকে এই দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বা চিন্তা ভাবনা করে। আমার এই ভিডিওটা যদি কোনো সন্তানের বাবা মা দেখে থাকেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে টাকা কামানোর চিন্তায় আপনার সন্তানকে একলা বড় করবেন না বা আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। একটা জিনিস চিন্তা করবেন যে কম টাকা পয়সা হলেও কিন্তু বেঁচে থাকতে পারবেন, কিন্তু একটা সন্তান যদি এরকম খারাপ পথে যায়, এই সন্তানের যে মানে কি বলে একটা ধাক্কা থাকে, এই ধাক্কাটা মানে কাটাইতে কাটাইতে আপনার জীবন একদম শেষ হয়ে যাবে। তাই আপনাদের কাছে একটা বিষয় রিকোয়েস্ট করব যে একটু সন্তানের যত্ন নিন, একটু সন্তানকে খেয়াল করেন সে কোন পথে যাচ্ছে, কি করতেছে, একটু খেয়াল করবেন। সো এরকম একটা অবস্থায় ঐশী রহমানের প্ল্যান হচ্ছে তার বাবা মাকে তার জীবন থেকে বা এই দুনিয়া থেকে তাড়িয়ে দেবে। এবং এই প্ল্যানটা করার 5 দিন আগে সব কিছু বলে হচ্ছে তার ফ্রেন্ড, মানে ওই যে রনিকে সে এত বেশি বিশ্বাস করতো বা এত বেশি ভরসা করতো যে তার জীবনে সে সকল কথা রনিকে বলতো। তো রনিকে যখন এরকম কথাবার্তা জানায় তখন রনি তাকে ভরসা দেয় যে ঠিক আছে আমি তোমার পাশে আছি বা লাশ গুম করতে আমি তোমাকে সাহায্য করব। সো এরপর ঐশী রহমান বাহির থেকে একটা ছুরি আনে এবং কয়েকটা ওষুধের দোকান থেকে, মানে একটা ওষুধের দোকান থেকে তো মানে বেশি ট্যাবলেট নিতে পারবে না, মানে ঘুমের ওষুধ বেশি ট্যাবলেট নিতে পারবে না। সো সে কয়েকটা দোকান থেকে মোট 60টা ঘুমের ওষুধ কেনে। সো একটা কথা কি, বাংলাদেশে আইন অনুযায়ী মানে ওষুধের দোকানগুলোতে প্রেসক্রিপশন ছাড়া হচ্ছে ঘুমের ওষুধ বিক্রি করার কোনো পারমিশন নাই। সো আর বিক্রি করলেও 1 পাতা বা 10টার বেশি দেওয়ার পারমিশন নাই কাউকে, কারণ এটা ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। সো ঐশী রহমান এই জন্যে মানে কয়েক দোকান থেকে 10টা করে এইভাবে 60টা ঘুমের ট্যাবলেট নিয়ে আসে। সো ফাইনালি 15 আগস্ট 2013-তে ঐশী রহমান তার প্ল্যান সাকসেস করে। সন্ধ্যায় ঐশী রহমান কফির সাথে ঘুমের ওষুধ মেশায় এবং সেটা তার মাকে দেয়। মা প্রথমে একটু মনের মধ্যে একটু উল্টাপাল্টা চিন্তা আসলো, সে ভাবে যে না, আমার মেয়েটা যেহেতু আমাকে ভালোবেসে দিচ্ছে তো আমি এটা খাই, আর সাধারণ একটা কফি খেলে কী বা হবে। সো এই ঘুমের ওষুধ মেশানো কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যে ঐশী রহমানের মা বেডরুমে গিয়ে ঘুমায় পড়ে এবং ঐশী রহমান রাত 10টার দিকে তার বাবাকে ফোন দিয়ে তাড়াহুড়ো করে বাসায় আসতে বলে। সো ঐশী রহমানের বাবা যখন বাসায় এসে দেখে তার বউ এরকম ঘুমিয়ে গেছে, তখন ঐশী রহমান সেম কাজটা তার বাবার সাথে করে। তার বাবাকেও হচ্ছে ঘুমের ওষুধ মিশিয়ে কফি বানিয়ে দেয়, তার বাবা খেয়ে সেখানেই মানে বেডরুমে ঘুমায় পড়ে। সো ঐশী রহমানের প্ল্যান এখানে সাকসেস, তার বাবা মা ঘুমায় গেছে। এখন রাত 2টার দিকে ঐশী রহমান 2 বোতল উইস্কি বা অ্যালকোহল সেবন করে আর কি, এবং তারপর সে বাসায় এসে প্রথমে তার মাকে আঘাত করে এবং ছুরি দিয়ে স্টেপ করতে করতে প্রথমে তার মা, তো তার মার যখন ঘুমটা ভেঙে যায় বা এরকম অবস্থা হয় সে চিৎকার করে ওঠে। তো সেই চিৎকারে তার ছোট ভাই মানে ঐশী রহমানের ছোট ভাই ঘুম থেকে ওঠে
ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার কান্নাকাটি শুরু করে। ঐশী রহমানের মা অনেক চেষ্টা করে তার সন্তানকে বাঁচানোর, মানে ওহিকে বাঁচানোর, কিন্তু সে নিজেকেই বাঁচাতে পারে না। তা মানে তার সন্তানকে কীভাবে বাঁচাবে? তো ঐশী রহমান মানে ঐশী রহমানের ছোটো ভাই একাধারে কেঁদে যাচ্ছিল। তো ঐশী রহমান তার কান্না থামানোর আগে সেমভাবে তার বাবাকেও মানে ছুরি দিয়ে স্টেপ করে মানে জীবন থেকে একদম পৃথিবী থেকে শেষ করে ফেলে। তো ঐশী রহমান ছোটো ভাই ওহি যখন অনেক বেশি কান্না করতেছিল, তখন তার কান্না থামানোর জন্যে ঐশী রহমান ওই রুমের অ্যাটাচ বাথরুমে তাকে বন্দি করে রাখে। তো ঐশী রহমান রুমের মধ্যে থেকে যখন এই কাজগুলো করতেছিল, তখন তাদের বাসার কাজের মেয়ে 11 বছরের সুমি সে দরজার ফাঁক দিয়ে সব কিছু দেখে ফেলে। এবং একটা 11 বছরের মেয়ে যখন তার চোখের সামনে এরকম নির্মম দৃশ্যগুলো দেখে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চুপচাপ সে তার বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। এরপর ঐশী রহমান রাত 4টার দিকে সেই সুমির রুমে যায় এবং তাকে বলে কি যে আমার ফ্রেন্ড রনি এবং তার একজন ফ্রেন্ড এসে আমার বাবা মাকে এরকম করেছে, সো এটা এখন কিছু একটা তো ব্যবস্থা করতে হবে, না হলে আমরা ফেঁসে যাব। কিন্তু ইতিমধ্যে তো নিজ চোখেই হচ্ছে সুমি সব কিছু দেখে ফেলেছিল, তো তার কিছু আসলে বলার থাকে না। সে যদি সেখানে বলে ফেলে যে আমি তো সব কিছু দেখছি যে এটা আপনি করছেন, তখন তো তার উপরেও কিছু একটা করতে পারে। সো সে ভয় পেয়ে মানে নিজ থেকে আর কিছুই বলে না, একদম চুপচাপ হয়ে যায় এবং ঐশী রহমান যেটা করতে বলে সে সেটাই করে। তো ঐশী রহমান এরপর যে গোসল করে রক্তগুলো মুছে ফেলে আর কি শরীর থেকে। এরপর সুমি এবং ঐশী রহমান দুজনে মিলে তার বাবার লাশ এবং তার মায়ের লাশ সে তার বাথরুমের মানে সে তার রুমের বাথরুমে অ্যাটাচ বাথরুমে ফেলে রাখে। এবং তারপর সে তার ভাইকে বাথরুম থেকে বের করে বলে যে আম্মা একটু বা আম্মুর একটু ব্যথা পাইছে বা আম্মুর একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার জন্য আব্বু হচ্ছে হসপিটালে নিয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা তখন বাসায় চলে আসবে। তো এইটা যখন তার ছোট ভাই ওহি রহমান শুনতে পারে, মানে ওহি রহমানকে কিন্তু 2 ঘন্টায় প্রায় হচ্ছে বাথরুমের মধ্যে আটকায় রাখছিল। তো যখন ওহি রহমান এটা শুনে, তখন সে একটু শান্ত হয় বা একটু ঠিকঠাক হয় যে না, আমার মা একটু অসুস্থ হয়েছে, তাকে নিয়ে হসপিটালে গেছে। কিন্তু তার আপন বোন যে কি সাংঘাতিক একটা কাজ করে ফেলেছিল সেটা তার ধারণাও ছিল না, বা সেটা ওই বয়সে সে বুঝতে পারে নাই আর কি। এরপর ঐশী রহমান 2টা ব্যাগের মধ্যে তার কাপড় চোপড় নেয়, তার মায়ের গহনা, কিছু ক্যাশ টাকা এবং যেটা দিয়ে স্টেপ করে ছিল সেই ছুরিটা, তার মোবাইল ফোন, এগুলো নিয়ে তার ছোট ভাই এবং তার কাজের মেয়ে মানে সুমিকে নিয়ে এই 3 জন মিলে বাসা থেকে বের হয়ে যায়। এবং বাসা থেকে বের হওয়ার পর যখন দারোয়ানের সাথে তাকে দেখা হয়, তখন সে তার দারোয়ানকে বলে যে আঙ্কেল আমরা 2 দিনের জন্য বা কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। 2 দিনের জন্য না কিছুক্ষণের জন্য সেটা আমার সঠিক মনে নাই, তবে এটা বলে যে আমরা কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি একটা কাজে, আমরা বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসবো। সো এটা বলে বাসা থেকে বের হয়ে পালিয়ে যায় ঐশী রহমান, তার ছোট ভাই এবং সুমি। এরপর তারা 3 জনে মিলে সারাদিন সিএনজির মধ্যে ঘোরাফেরা করে, মানে কোথায় তারা যাবে সেটা সে খুঁজে পাচ্ছিল না। তো ওই তাদের যে কাজের মেয়ে সুমিকে সে ভুলভাল বুঝিয়ে যে সিএনজির মধ্যে সারাদিন চলাচল করেছিল, সেই সিএনজিওয়ালার সাথে তাদের বাসার মধ্যে পাঠিয়ে দেয় এবং সে আর ওহি মিলে অন্য একটা সিএনজিতে করে সারাদিন ঘোরে এবং তাদের বাসায় চলে যায়। তো রাত 2টার দিকে সে তার আঙ্কেলকে ফোন দিয়ে বলে যে আঙ্কেল আমাদের বাবা মা হচ্ছে তাদের একটা কাজের কারণে তারা ঢাকার বাইরে রাজশাহীতে চলে গেছে, তো আমরা দুজনে সেই বাসায় ভয় পাবো, এই জন্য আমি আমার বন্ধুদের বাসায় কয়েকদিনের জন্য থাকতে যাচ্ছি। তো সেদিন আর তেমন কিছু হয় না। পরের দিন হচ্ছে তার আঙ্কেল তাকে কল ব্যাক করে এবং তাকে বলে যে আমি তোমাদের বাসার নিচে আছি, তোমরা আমার বাসায় চলে আসো, আমি তোমাদের বাসায় যাচ্ছি, কোনো সমস্যা নাই। তো ঐশী রহমান তখন একটু ভয় পেয়ে যায় যে এখন যদি তারা সেখানে যায়, সেই বাসায় এই অবস্থা দেখে, তাহলে তো সে ধরা খেয়ে যাবে। তো তখন সে কি করে, তার ভাইকে একলা পাঠায় দেয়। তো একলা যখন তার আঙ্কেলের কাছে পাঠায় দেয়, তো আর সে চলে যায় রনির সাথে তার খালার বাসায়, মানে গহনা টাকা পয়সা সব হচ্ছে ঐশী রহমানের কাছে ছিল এবং খালি হাতে ঐশী রহমানের ছোট ভাইকে পাঠিয়ে দেয় তার আঙ্কেলের কাছে। তো তার আঙ্কেলের কাছে যখন ওহি যায়, মানে শুধু একলা ছোট ওহি যায়, তখন তার আঙ্কেল একটু কনফিউজড হয়ে যায়, আরে ঐশী কোথায় গেল, একা একে পাঠাই দিল। তো ওহিকে যখন জিজ্ঞেস করে যে ঐশী কোথায়, তখন সে মানে গত 2 দিন আগে বা 1 দিন আগে যেটা সে দেখছে সেটা তো তার মাথা থেকে যাচ্ছে না, সে একদম চুপচাপ হয়ে গেছে। তো তখন সে বলে যে মানে কিছু বলতে পারে না আসলে। তো এরপর তার আঙ্কেল ওহিকে নিয়ে তাদের বাসায় যায় এবং বাসায় যেয়ে দেখতে পারে যে তাদের বাসায় গেট তালা লাগানো।
তো তখন সেই আঙ্কেলটা হচ্ছে ঐশী রহমানের বাবাকে বা মাহফুজুর রহমানকে ফোন করে এবং তার স্ত্রীকেও ফোন করে, কিন্তু তাদের দুজনের মধ্যে কেউ যেন ফোন রিসিভ করতেছিল না। তো তখন তারা একটু সন্দেহ করে এবং আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করে। এরপর সে নিচে এসে দারোয়ানকে যখন জিজ্ঞেস করে তখন তার দারোয়ানটা বলে যে ওরা তিনজন মিলে তো মানে সকালবেলা বের হয়ে গেছে এবং বলছে যে বিকেলের মধ্যে চলে আসবে এরকম কিছু, কিন্তু তার আর বাসার মধ্যে আসে নাই। তখন হচ্ছে ঐশী রহমানের আঙ্কেল একটু চিন্তায় পড়ে যায় যে কি হয়েছিল আসলে। এরপর সে থানায় পুলিশকে ফোন করে এবং পুলিশ সেই বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তারা প্রথমত দরজা ভাঙে এবং ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে। আর তল্লাশি করার এক পর্যায়ে একটা রুম থেকে বাজে গন্ধ পায়, যেটা আমি গল্পের শুরুতেই বলেছিলাম, একটা বাজে গন্ধ পায়। আর সেটা হচ্ছে ঐশী রহমানের বাবা মাহফুজুর রহমান এবং তার মায়ের পচা লাশের গন্ধ। সো এরপর পুলিশ এটাও তদন্ত করে দেখতে পারে যে তাদের বাসা থেকে কিছু ক্যাশ টাকা বা গহনাগাটি এগুলো উধাও, এবং উধাও হচ্ছে ঐশী রহমান। এরপর কি হয়েছিল সেই বাসার মধ্যে এটা তো একমাত্র ঐশী রহমানই বলতে পারবে, কারণ ওহি তো তেমন একটা কিছু বলতে পারে না, আর তাদের বাসার কাজের মেয়ে সেও তো উধাও। সো যা জানার এই দুজনেই জানবে। এরপর পুলিশ সর্বপ্রথম আসলে ঐশী রহমানকে খোঁজার চেষ্টা করে এবং খুঁজতে শুরু করতে। আর ঠিক 2 দিন পর যখন ঐশী রহমান বুঝতে পারে যে সে আর বেশি দিন পালাই থাকতে পারবে না, যে যেহেতু জানাজানি হয়েছে যে তার বাবা মা এরকম খুন হয়েছে, তো ঐশী রহমানকে তো বের হতেই হবে। এরপর 17 আগস্ট 2013-তে ঐশী রহমান পল্টন থানায় গিয়ে নিজে আত্মসমর্পণ করে। আমি আদৌ জানি না তার মনের খবর, সে আসলে অনুভব করতে পারছিল কি না যে সে অনেক বড় একটা পাপ করে ফেলছে, অনেক বড় একটা ক্রাইম করে ফেলছে তার বাবা মার সাথে, বা তার মধ্যে অনুশোচনা হয়েছে কিনা যেটার ফলে সে থানার মধ্যে আত্মসমর্পণ করে, নাকি সে এটা ভয় পেয়েছিল যে সে বেশি দিন পালাই থাকতে পারবে না। হোয়াটএভার, সেটা সেই জানে। আমি আমার লাইফের আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে 2022 সালের দিকে যখন আমি ঘুমের ওষুধ খাইতাম, আমি তো আপনাদের আগেই বললাম। তো তখন আমি ওই ঘুমের ওষুধ খেয়ে না একদিন জিদের মাথায়, মানে বাসা থেকে আমাকে ভিডিও করতে দিত না, আমাকে ভিডিও আপলোড করতে দিত না, তখন আমি ওই ডিপ্রেশনে পড়ে আমার ইউটিউব চ্যানেলে প্রায় 3.9K মানে অলমোস্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম হইতো জাস্ট আর কয়েকটা ভিডিও দিলে বা কয়েকদিন ভিডিও করলে। ঠিক সেই সময় আমি আমার জিদে, আমার রাগে আমার চ্যানেলের সকল ভিডিও ডিলিট করে দেই এবং আমার টিকটকে প্রায় 40 মিলিয়ন বা 35 মিলিয়ন লাইকের ভিডিও ডিলিট করে দেয়। এবং এরপরের দিন যখন আমার হুঁশ ফেরে, যখন আমি বুঝতে পারি যে আমি আমার এত বড় একটা ক্ষতি করে ফেলছি, তখন আমি মানে খুবই অনুশোচনা করছিলাম। এবং সেই অনুশোচনা আবার এখনও মাঝে মাঝে হয়। মানে ঘুমের ওষুধ খাইলে বা নেশা করলে মানুষ আসলে কি করে সেটা মানুষ বলতেই পারে না। সরি, আমি আমারও আপনাদের সময় নষ্ট করলাম, আমি আবার মূল গল্পে ফিরে যাচ্ছি। সো ঐশী রহমান যখন আত্মসমর্পণ করে তখন তাকে বলা হয় যে গয়না টয়না এগুলো কোথায় বা টাকা পয়সা এসব কোথায়। তখন সে বলে যে এগুলো সেই রনির খালার বাড়িতে আছে, এবং সেখানে পুলিশ যায় এবং সব কিছু সেখান থেকে উদ্ধার করে। সেখান থেকে টাকা পয়সা, গয়না, রক্তমাখা জামা কাপড়, সেই ছুরি, মানে এভরিথিং আর কি সেখান থেকে উদ্ধার করে। এবং আশ্চর্যভাবে তার পরের দিন রিক্সা চালককে নিয়ে থানায় হাজির হয় তাদের বাসার কাজের মেয়ে সুমি, এবং সে পুলিশকে সব কিছু জানায় দেয় আসলে সে তার নিজের চোখে কি দেখেছিল বা ঐশী রহমান আসলে কি করেছিল। কিন্তু ঐশী রহমানকে জিজ্ঞাসাবাদ করলে ঐশী রহমান বারবার তার বক্তব্য পাল্টে ফেলছিল। কখনো কখনো সে বলেছিল যে তার বাবা মাকে তার ফ্রেন্ড রনি এবং রনির ফ্রেন্ড মিলে, আবার কখনো কখনো সে এটাও বলে যে সে তো আসলে জানতোই না যে তার বাবা মা আসলে মারা গেছে। এরপর ঐশী রহমানের বয়স নিয়েও একটা বিতর্ক হয়। তার স্কুলে তার বয়স কম দেওয়া থাকলেও তার পাসপোর্টে বয়স দেওয়া ছিল 19 বছর প্রায়। এবং পরে যখন মেডিকেল টেস্ট করা হয়, এবং মেডিকেল টেস্ট করার পরেও তার বয়স বেরিয়ে আসে যে তার বয়স 19 বছর। এরপর পুলিশ পোস্টমর্টম রিপোর্টে জানতে পারে যে ঐশী রহমান তার বাবাকে 2 বার স্টেপ করেছিল এবং তার মাকে প্রায় 13 বার স্টেপ করেছিল। এবং এটা থেকে আমরা বুঝতে পারি যে ঐশী রহমান আসলে তার মায়ের বা বাবার প্রতি আসলে কতটা রেগেছিল, এবং সে মানে কতটা রাগ থেকে এই কাজটা করছে। সো ফাইনালি ঐশী রহমান গ্রেপ্তার হয় এবং তাকে জেলে নেওয়া হয়। কিন্তু ঐশী রহমানের জেলের জীবন আর বাহিরের জীবন ছিল অনেকটা ভিন্ন রকম।
আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি বা পুলিশের মানে অনেক মানে সোর্স থেকে আমি জানতে পারি যে ঐশী রহমান মানে হচ্ছে থানার মধ্যে বা জেলের মধ্যে যে থাকতো সে অনেকটা চুপচাপ স্বভাবের থাকতো, মানে বাইরে যেরকম উচ্ছৃঙ্খল ছিল না, নেশা আসক্তি ছিল না, সেটা মানে থানায় যাওয়ার পর জেলে যাওয়ার পর একদম পাল্টে গেছে পুরোপুরি। এবং এটাও জানা যায় যে ঐশী রহমান জেলের কোনো কয়েদের সাথে বা জেলের কারোর সাথে কখনো মানে ঝগড়া মারামারি এসবে কখনো জড়ায় নাই, মানে খুবই ভালো হয়ে গেছিলো আর কি। সে সেখানে নামাজ কালাম পড়ে, ইসলামিক বই পড়ে, এরকমটাই জানা গেছে আর কি। যাই হোক, এই কেসটা অনেকদিন ধরে আদালতে চলতে থাকে এবং ঐশী রহমানের বন্ধু যে মানে ওই রনি কিন্তু ও শুধু বন্ধু ছিল না, একটা সময় আস্তে আস্তে তাদের রিলেশনশিপের সম্পর্কও একটা গড়ায়। মানে তারা দুজনকে বলতে কি ঐশী রহমান তাকে এতটা ভরসা করে যে সে ভাবে যে একমাত্র তার ফিলিংস, একমাত্র তার অনুভূতি বা তার কথা তাকে একমাত্র রনিই বোঝে। তো রনির সাথে একসময় তার সম্পর্ক হয়ে যায় বা প্রেমের সম্পর্ক হয়ে যায়। সো এখানে ওই রনিকে মানে ঐশী রহমান যে খুন করার পর যে রনি তাকে সাহায্য করেছিল বা তাকে সাহায্য করার কথা বলেছিল, এটার ফলে রনিকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাদের বাসার যে কাজের মেয়ে সুমি তাকে হচ্ছে শিশু আইন কেন্দ্রে বা শিশু জেলে রাখা হয় আর কি। তবে আমি যতটুকু আইন সম্পর্কে তেমন একটা জানি না, তবে আমি এতটুকু ধারণা করতে পারি যে একটা 11 বছরের মেয়ের সেখানে কী বা করা ছিল, তো তাকে আসলে মানে দোষী হিসাব করা বা তাকে শাস্তি দেওয়াটা আমার কাছে যোগ্য বলে মনে হয় না। এখন আইনের কি নিয়ম নীতি সত্যি আমি তেমন একটা জানি না আর কি। 12 নভেম্বর 2015 নিজের বাবা মাকে এরকম নৃশংসভাবে ফলে ঐশী রহমানকে আদালত রায় দেয় মৃত্যুদণ্ড। কিন্তু তার উকিল পক্ষ বা তার আইনজীবী আদালতে এটা জানায় যে যখন সে খুনটা করেছিল তখন সে মানে মানসিকভাবে অসুস্থ ছিল বা সে অ্যালকোহল সেবন করার কারণে তার মানসিক অবস্থা বা সে তার নিজের কন্ট্রোলে ছিল না। সো এটার ফলে আদালত সেই রায়টা চেঞ্জ করে আর কি, পরিবর্তন করে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আর কি। তো বাইরের উশৃঙ্খল ঐশী রহমান জেলের ভিতরে গিয়ে একদম ঠান্ডা চুপচাপ স্বভাবের, সে নামাজ কালাম পড়ে, একটু আগেই বললাম। আর 2020 সালে করোনার সময় থেকে তার মানে আত্মীয় স্বজনরা তার সাথে একদম যোগাযোগ মানে বন্ধ করে দেয় আর কি, এক ধরনের মানে তাদের সাথে মানে তার সাথে কেউ যোগাযোগ করতে যায় না বা তার সাথে দেখা করতে কেউ যায় না আর কি। তো ঐশী রহমান তো গেল, কাজের মেয়েরও অবস্থা গেল। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ওহির কি হইলো। সো ওহিকে তার চাচা মানে তার এক চাচা অ্যাডপ্ট করে নেয় এবং ওহি তাদের সাথেই এখন পর্যন্ত আছে। এবং 8 বছর বয়সে তার বাবা মায়ের এইরকম চোখের সামনে মৃত্যুর ঘটনাটা এখনও সে বলতে পারে না। এখনও সে তার চোখের সামনে এটা দেখতে পারে, অনুভব করতে পারে তার বাবা মা আসলে কিভাবে তার চোখের সামনেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। তবে 8 বছর বয়সে সেটা সে বুঝতে না পারলেও এখন হয়তো গিয়ে বুঝতে পারে যে তার বোন কি করেছিল সেই রাতে। ভিডিওর প্রায় একদম শেষ প্রান্তে চলে আসছি, তবে আমি কিছু কথা বলি। ঐশী রহমান হয়তো তার মানে নেশা করার ফলে বা ড্রাগসে বা ইয়াবা সেবন করার ফলে এরকম একটা কাজ করছে, কিন্তু এটা তো তার বাবা মা মানে মাহফুজুর রহমান এবং তার বউ হচ্ছে বুঝতে পারছিল। তো তখন যদি তাকে একটা ভালো ডাক্তার দেখাইতো, ভালোভাবে কাউন্সিলিং করতো, তাহলে হয়তো এই দিনটা তাদের দেখা লাগতো না। একটা জিনিস চিন্তা করেন যে বাবা মা তাকে ঐশী রহমানকে 3 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, সেই বাবা মাকে ঐশী রহমান দুনিয়ার থেকেই বিদায় করে দিল। সো আপনাদের একটা কথা বলবো, আপনাদের সন্তানের দিকে একটু যত্ন নেন, আপনার সন্তান কিভাবে চলাফেরা করে সেটা দিকে একটু খোঁজখবর রাখেন। আর আপনাদের একটা কথা বলবো, আপনারা যদি ট্রু ক্রাইম ডকুমেন্টারি ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি বাংলাদেশের ঘটে যাওয়া কেস বা অন্য দেশের কেসগুলো নিয়েও আস্তে আস্তে ভবিষ্যতে হয়তো করবো, আপাতত বাংলাদেশ এটা করতেছি। সো রেগুলারলি আমি কেস ডকুমেন্টারি নিয়ে ভিডিও বানাবো, হয়তো সপ্তাহে 2টা দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। সো এরকম ভিডিও যদি দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই কেস সম্পর্কে আপনাদের মতামত কী সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ।